চ্যাপ্টার 3 এর কেমিক্যাল বন্ড। চ্যাপ্টার 3 কেমিক্যাল বন্ডের পার্ট। চ্যাপ্টার 3 কেমিক্যাল বন্ডের কিছু কিছু টপিককে আমরা বলি হচ্ছে যে ব্লকবাস্টার টপিক আর কি, মানে সুপারহিট টপিক আছে না, সিনেমাতে বলে না ব্লকবাস্টার হিট, সুপারহিট, এরকম হিট, সুপারহিট, সেমি হিট, ব্লকবাস্টার, এরকম আর কি। তো এই টপিকটা হচ্ছে সেই হিসেবে ব্লকবাস্টার, সুপার ইম্পর্টেন্ট টপিক। পোলারাইজেশন, হাইব্রিডাইজেশন হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে মোটামুটি হাইব্রিডাইজেশন মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট আর কি, কিন্তু হাইব্রিডাইজেশনের মতো এত বিগ ক্যানভাস না। মানে হাইব্রিডাইজেশনটা তো ইম্পর্টেন্ট, বাট যত বড় ক্যানভাস, পোলারাইজেশন অত বড় ক্যানভাস না, বাট ছোট ক্যানভাসে সবচেয়ে ইম্পর্টেন্ট, and which is polarization. Okay, so I can start. তো ব্যাপারটা হচ্ছে যে রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডের যে ক্যারেক্টার, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইন বিটুইন ক্যারেক্টার। আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টার হচ্ছে ইন বিটুইন ক্যারেক্টার। দ্যাট মিনস আয়নিক কম্পাউন্ড হচ্ছে একরকম ইন বিটুইন কম্পাউন্ড। ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড হচ্ছে ইন বিটুইন আয়নিক এন্ড কোভ্যালেন্ট। Characteristics of ionic compound actually in between ionic and covalent. তোমরা যে কম্পাউন্ড গুলোকে মনে করতেছো আয়নিক, তার মানে হচ্ছে এরা মোর আয়নিক লেস কোভ্যালেন্ট। তোমরা যে কম্পাউন্ড গুলোকে বুঝো যেগুলো ওয়াটার সলিউবল, এগুলোর মেল্টিং পয়েন্ট বেশি, এরা ইলেকট্রিক্যালি হাইলি কন্ডাক্টিভ, এক্সেট্রা এক্সেট্রা, দ্যাট মিনস দে আর মোর আয়নিক লেস কোভ্যালেন্ট। তার মানে একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে সবসময় টুগেদার আয়নিক ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার দুইটাই থাকে। আয়নিক ক্যারেক্টার মোর দেন কোভ্যালেন্ট ক্যারেক্টার হলে সে আয়নিক ক্যারেক্টারই শো করে, আর যদি আয়নিক ক্যারেক্টার লেস দেন কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়ে যায় কোনো কারণে, তাহলে সে কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টারই শো করবে, অলদো ইট ইজ আয়নিক কম্পাউন্ড। And so that we can say যে so that we can say ionic compound বা ionic character হচ্ছে a mixture of ionic and covalent character, a mixed character। এটা ionic character হচ্ছে একটা mixed character, ionic character and covalent character mix। এই মিক্সের মধ্যে কখনো ionic character বেশি থাকে, কখনো covalent character বেশি থাকে। কেন না এমন হবে? কম্পাউন্ড তো আয়নিক, কম্পাউন্ড বিটুইন মেটাল নন মেটাল, কম্পাউন্ড বিটুইন ক্যাটায়ন অ্যানায়ন, কম্পাউন্ড পোলার, তাহলে কেন এটার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার শো হবে? তার মানে এটা হচ্ছে গিয়ে বলতে পারো তাহলে কি এটা ট্রান্সফরমেশন। ইউ ক্যান সে যেটা তাহলে কি হয়, আয়নিক ক্যারেক্টার বা আয়নিক কম্পাউন্ড হয়ে জন্ম নেয়, কিন্তু পরবর্তীতে কি হয়, কোনো কারণে তার ক্যারেক্টারের ডেভিয়েশন হয়। জন্ম হচ্ছে আয়নিক ক্যারেক্টার হিসেবেই, আয়নিক কম্পাউন্ড হিসেবে জন্ম নিছে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, কোনো কোনো কারণে, বিভিন্ন বিভিন্ন কারণে, ভিন্ন ভিন্ন ডিফারেন্ট কারণে কি হয়েছে, তার ক্যারেক্টার কি হয়েছে, ডেভিয়েট হয়েছে। তো ক্যারেক্টার ডেভিয়েশন তো হইতেই পারে, তো কেন হবে, এই হওয়াটা কি সেটা নিয়ে এখন কথা, তাই না? ওকে, তাহলে when an ionic compound is formed, then metal usually donate electron and non-metal usually accept electron. Metal become positive, non-metal become negative. Positive ion is called cation and negative ion is called anion. When cation approaches anion, অর্থাৎ ক্যাটায়ন যখন অ্যানায়নকে অ্যাপ্রোচ করে,
ক্যাটায়ন যখন অ্যানায়নকে অ্যাপ্রোচ করে, দ্যাট মিন্স অ্যাপ্রোচ করা মানে হচ্ছে যে যেহেতু ক্যাটায়ন অ্যানায়ন অ্যাড হবে, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন অ্যাড হবে হয়ে আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে। এক্ষেত্রে রিমেম্বার ক্যাটায়ন অ্যানায়নের দিকে যায়, অ্যানায়ন ক্যাটায়নের দিকে আসে না, ক্যাটায়ন যায় অ্যানায়নের দিকে। তো ক্যাটায়ন অ্যাপ্রোচ করে অ্যানায়নকে, তারপরে when cation approach anion then it attracts the electron cloud of anion, তখন সে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে কি করে অ্যাট্রাক্ট করে and simultaneously repelled the nucleus of anion, আবার অ্যানায়নের নিউক্লিয়াসকে কি করে রিপিল করে। so that between this cation and anion simultaneously there is attraction and repulsion, অ্যাট্রাকশনও কাজ করতেছে, রিপালশনও কাজ করতেছে। and this is why কি হবে অ্যানায়ন থেকে কিছু ইলেকট্রন বা ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন কিছুটা কি হবে ক্যাটায়নের দিকে সরে আসবে, ক্যাটায়নের দিকে সরে আসবে। and যদি এটা ক্যাটায়নের দিকে কিছুটা সরে আসে তাহলে এটা চলে আসবে মিডল অফ দা টু নিউক্লিয়াই, মিডল অফ দা টু নিউক্লিয়াই, অনেকটা দুইটা নিউক্লিয়াসের মাঝখানে চলে আসবে। এখন ইলেকট্রন যদি মানে দুইটা নিউক্লিয়াসের মাঝখানে চলে আসে দ্যাট টাইম তখন কি হয় দুইটা অ্যাটম ইলেকট্রন শেয়ার করার সুযোগ পায়। আর দুইটা অ্যাটম যদি কোনো বন্ডে ইলেকট্রন শেয়ার করতে পারে তাহলে সেটা কি বন্ড হয়, কোভ্যালেন্ট বন্ড। তাহলে ওটা কি হয়ে যায়, কোভ্যালেন্ট বন্ড। তো পোলারাইজেশনটা অ্যাকচুয়ালি কি জানো, কোভ্যালেন্ট নেচার অফ আয়নিক কম্পাউন্ড এর জন্য রেসপন্সিবল। কোভ্যালেন্ট নেচার অফ আয়নিক কম্পাউন্ড, কোভ্যালেন্ট নেচার অফ আয়নিক কম্পাউন্ড, কোভ্যালেন্ট নেচার অফ আয়নিক কম্পাউন্ডের জন্য রেসপন্সিবল হচ্ছে পোলারাইজেশন। কোভ্যালেন্ট নেচার অফ আয়নিক কম্পাউন্ড এর জন্য রেসপন্সিবল হচ্ছে পোলারাইজেশন। তা আমি এই যে ডেসক্রিপশনটা দিলাম সেটা দিয়ে কি বুঝাইছি রিপিট করি। এই হচ্ছে ক্যাটায়ন, অ্যাটম অফ ক্যাটায়ন, যেটা ক্যাটায়ন পার্ট, দিস ইজ ক্যাটায়ন পার্ট, this is anion part. From the first I want to say again, when ionic compound is produced then metal usually donates electron and non-metal accepted that electron. Metal becomes positive and non-metal becomes negative. This positive ion is called cation and this negative ion is called anion. When ionic bond form then cation approach the anion, then cation approach the anion. এটা হচ্ছে অ্যাটম অফ হুইচ ইজ ক্যাটায়ন, ওইটা একটা অ্যাটম যেটা হুইচ ইজ অ্যানায়ন। এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে বোঝানো হচ্ছে না, এটা হচ্ছে গিয়া এক মিন করতেছে যে এটা ক্যাটায়নের এন্ড আর ওইটা হচ্ছে অ্যানায়নের এন্ড। এটা ক্যাটায়ন পার্ট, এটা অ্যানায়ন পার্ট। এন্ড লেট ইউ আন্ডারস্ট্যান্ড যে অ্যানায়নের সাইডটা বিগার কেন, বোঝানো হচ্ছে যে ইলেকট্রনটা কার দিকে, কে খেয়ে দিয়ে মোটা হয়ে আছে, অ্যানায়ন। ইলেকট্রন খেয়ে দেয় অ্যানায়ন কি হয়ে গেছে, মোটা সোটা হয়ে গেছে। ওদিকে ক্যাটায়ন ইলেকট্রন হারায়, মনে করো ছোটখাটো মানুষ, ছোট ছোট মানে পেট টেট খালি হয়ে বসে আছে এরকমটা। তার মানে ইলেকট্রনটা কার দিকে, অ্যানায়নের দিকে বোঝানো হয়েছে। এন্ড ক্যাটায়ন যখন অ্যানায়নকে অ্যাপ্রোচ করবে তখন অ্যানায়নের ইলেকট্রনকে নিচের দিকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে আবার কি করবে, নিচের দিকে অ্যাট্রাক্ট করবে ক্যাটায়ন। ক্যাটায়ন যখন এটাকে অ্যাট্রাক্ট করবে at the same time অ্যানায়নের নিউক্লিয়াসেরও তো এই ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে। তার মানে এই যে ইলেকট্রন ক্লাউড, এই ইলেকট্রন ক্লাউড নিয়ে একটা টানাটানি চলতেছে, একটা কম্পিটিটিভ টানাটানি, কম্পিটিটিভ। যে আমি এ বলতেছে আমার কাছে থাকবে, ও বলতেছে না আমার কাছে আসবে। ইলেকট্রনটা অ্যারাউন্ড দ্য অ্যানায়ন, কার এরিয়াতে, অ্যানায়নের এরিয়াতে। তাহলে পাওয়ারটা কার বেশি থাকবে, কার লিগ্যাল পাওয়ার বেশি কার থাকবে, অ্যানায়নের থাকবে। তাহলে অ্যানায়ন যত সহজে তাকে ধরে রাখতে পারবে, ক্যাটায়ন কিন্তু তত সহজে সেটা নিয়ে আসতে পারবে না।
যদি নিয়ে আসতে পারতো তাহলে তো এটা ফুললি কোভালেন্ট হইতো, তা কি হয়? ফুললি কোভালেন্ট আর হওয়ার কথা বলা হচ্ছে না, স্লাইটলি কোভালেন্ট হয়। তার মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আয়নিক বন্ড ফর্ম করবে যখন, তখন ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম করে ফার্স্ট, কিন্তু ক্যাটায়ন যখন অ্যানায়নকে অ্যাপ্রোচ করে তখন অ্যানায়নের ইলেকট্রনকে আবার চাই নিজের দিকে নিয়ে আসতে, কিন্তু অ্যানায়নের যে নিউক্লিয়াস সেই ইলেকট্রনকে আবার নিজে, অ্যানায়নের নিউক্লিয়াসও ওই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, ক্যাটায়নের নিউক্লিয়াসও ওই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। তার মানে হচ্ছে যে সিমিলটেনিয়াস দুইটা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কাজ করতেছে ওভার দ্য ইলেকট্রন, এই ইলেকট্রনের উপরে দুইটা অ্যাট্রাকশন কাজ করতেছে। তো যখন এরকম দুইটা কম্পিটিটিভ অ্যাট্রাকশন কাজ করবে তখন কিছুটা হলেও ইলেকট্রন কি হবে, ক্যাটায়নের দিকে সরে আসবে। অ্যানায়নের নিউক্লিয়াসের পাওয়ার যতই হোক না কেন, অ্যানায়নের নিউক্লিয়াসের পাওয়ার যতই হোক না কেন, কিছুটা হলেও ইলেকট্রন কি হবে তোমার, কার দিকে সরে আসবে, ক্যাটায়নের দিকে সরে আসবে। কিছুটা হলেও কি হবে, এটা ক্যাটায়নের দিকে সরে আসবে, কিছু হলেও তো আসবে। দুইজন মিলে যদি টানাটানি করো কোনো একটা কিছু যদি টানাটানি করো, ফর এক্সাম্পল এইটা, এই কাগজটা, ঠিক আছে, এখন একজন খুব আমি খুব শক্তিশালী, আমি খুব আমার খুব শক্তি, আমি সেভাবে কাগজটা ধরে রাখছি, আরেকজন খুব দুর্বল, মনে করো তার খুব একটা শক্তি নাই, কিন্তু টান দিলে কি সে কিছুটা কাগজ ছিঁড়ে আনতে পারবে না? পারবে তো, বিকজ কাগজটাই তো দুর্বল। আমি যত শক্ত করে ধরে রাখি না কেন, আমি যত, এটা আমার শক্তি দিয়ে কি কি লাভ হবে? কাগজ ছিঁড়তে তার বেশি শক্তি লাগে না, ঠিক না? তাহলে যখন ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে তখন কিছুটা ইলেকট্রন সরে আসবে, সব আসতে পারতেছে না কেন, কারণ অ্যানায়নও তো নিজের দিকে রাখতে চাচ্ছে। যখন এইরকম ওভার ইলেকট্রন তোমার হচ্ছে গিয়া টু নিউক্লিয়াসে সিমিলটেনিয়াস অ্যাট্রাকশন কাজ করে, তখন কিছুটা ইলেকট্রন কি হয়, ক্যাটায়নের দিকে সরে আসে। দেন কি হয় দেখো, ক্যাটায়ন ক্যাটায়নের মতোই থাকে, অ্যানায়নটা এই অবস্থায় চলে আসে অনেকটা। অ্যানায়নটা ডিফরমেশন হয়, অ্যানায়নের কি হয়, ডিফরমেশন। এটা হচ্ছে ডিস্টরশনও বলে, ডিস্টরশন অর ডিফরমেশন। তার কার ডিস্টরশন হয়, ক্যাটায়নের না অ্যানায়নের? অ্যানায়নের। ডিফরমেশন কার হয়, অ্যানায়নের। ডিফরমেশন হয় হলো অ্যানায়নের। ওকে, তো এই ডিস্টরশন ডিফরমেশন, এই ডিস্টরশন ডিফরমেশনটাকে বলে হচ্ছে পোলারাইজেশন। ডিস্টরশন ডিফরমেশনটাকে কি বলে, পোলারাইজেশন। পোলারাইজেশন। তো ফাইনালি হোয়াট ইজ পোলারাইজেশন? the distortion of anion by cation is called polarization. The distortion of anion by cation is called polarization. The distortion of anion by cation is called polarization. অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করে। তবে তোমরা তো একটু লোয়ার লেভেল স্টাডি করতেছো, হায়ার স্টাডিতে যেটা দেখানো হবে সেটা হচ্ছে যে পোলারাইজেশন দুই দিক থেকেই হয়, ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করে, অ্যানায়নও ক্যাটায়নকে পোলারাইজ করতে পারে, কিন্তু অ্যানায়ন ক্যাটায়নকে পোলারাইজ যেটা করে সেটা খুবই নেগলিজিবল, সেটা তোমাদের আলোচনায় আনবোই না, তাহলে তোমরা কমপ্লেক্স ফিল করবা। তাহলে তোমরা বুঝলা যে ক্যাটায়নের দরকার, তার জন্য ক্যাটায়ন অ্যানায়নের দিকে এগিয়ে গেছে এবং তার থেকে ইলেকট্রন চাচ্ছে গেছে, তো চাচ্ছে যে অনেকটা যে আমারটা ফিরিয়ে দাও, এরকমটা কি, অর্থাৎ তার ইলেকট্রন ফিরিয়ে দাও, মানে তার সে যে ইলেকট্রনটা লস করছে সেটাকে আবার ফিরিয়ে আনতে চাইবে, কিন্তু অ্যানায়ন বলবে কি আমি কেন দিব। ওকে, সো
সবকিছু মিলে এই যে ইলেকট্রনের প্রতি দুইটা নিউক্লিয়াসে অ্যাট্রাকশন কাজ করবে, যার কারণে অ্যানায়নের দিক থেকে ইলেকট্রন ক্যাটায়নের দিকে সরে আসবে। এটা হচ্ছে গিয়ে তোমার ধরো অ্যানায়নের এরিয়া, এটা ক্যাটায়নের এরিয়া, আর এটা হচ্ছে মিডল এরিয়া। এটা অ্যানায়নের ক্যাটায়নের এরিয়া, এটা অ্যানায়নের এরিয়া, এটা হচ্ছে মিডল এরিয়া। তাহলে কি হচ্ছে এবার, অ্যানায়নের থেকে ইলেকট্রন কার সীমানায় কিছুটা চলে আসছে, ক্যাটায়নের সীমানায়, ক্যাটায়নের এরিয়াতে কিছুটা চলে আসছে। তো এরকম যত বেশি আসবে তত বেশি ক্যাটায়ন কি হবে, এটাতে শেয়ার পাবে, এখানে শেয়ার পাবে। তাহলে যত বেশি আসবে তত শেয়ার হবে, যত বেশি হবে তত শেয়ার হবে। তাহলে আজকে থেকে একটা ওয়ার্ড মাথার মধ্যে একদম ফিক্স করে ফেলো, মোর পোলারাইজেশন মোর কোভ্যালেন্ট, মোর পোলারাইজেশন মোর কোভ্যালেন্ট। এটা ভেরি মাচ হেল্পফুল হবে তোমাদের জন্য এই কথাটা, মোর পোলারাইজেশন মোর কোভ্যালেন্ট। অর্থাৎ যত বেশি পোলারাইজেশন হতে হবে তত বেশি কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট তো ওকে ফাইন, এটা কোভ্যালেন্ট, বা এটা লেস আয়নিক, ওটা মোর আয়নিক, এটা লেস কোভ্যালেন্ট, ওটা মোর কোভ্যালেন্ট। সব অ্যান্সারের অ্যান্সার হচ্ছে মোর পোলারাইজেশন মোর কোভ্যালেন্ট, মোর পোলারাইজেশন মোর কোভ্যালেন্ট। ইন বিটুইন দুইটা আয়নিক কম্পাউন্ড, কোনটাতে বেশি পোলারাইজেশন হইতেছে সেটা বেশি কোভ্যালেন্ট, কোনটাতে বেশি পোলারাইজেশন হইতেছে, দুইটাতেই পোলারাইজেশন হইতেছে কিন্তু কোনটাতে বেশি হচ্ছে সেটাই কোভ্যালেন্ট, সেটা মোর কোভ্যালেন্ট। তাহলে যেটা মোর কোভ্যালেন্ট সেটা লেস আয়নিক, যেটা মোর কোভ্যালেন্ট সেটা লেস আয়নিক। তো লেস আয়নিক মোর আয়নিক, লেস কোভ্যালেন্ট মোর কোভ্যালেন্ট, এক সব অ্যান্সার করা যাবে যদি এইটাই বুঝো যে মোর পোলারাইজেশন মোর কোভ্যালেন্ট। স্যার পোলারাইজেশনটা একটু একবার বোঝাবেন, ক্লাসে একটু লেটে ঢুকছি। হ্যাঁ ফারহান, ঠিক আছে। তাহলে একটু তাহলে ফারহান কোশ্চেনও করছে, আর একটু তাহলে স্টার্টিং থেকে বলি। তাহলে আমরা আরেকটা ব্যাপারে বলে রাখি, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার মাথায় রাখো যে পোলারাইজেশন ইজ আ ফেনোমেনা অফ আয়নিক কম্পাউন্ড। পোলারাইজেশন ইজ আ ফেনোমেনা ইন আয়নিক কম্পাউন্ড। অর্থাৎ পোলারাইজেশন হবে কোথায়, আয়নিক কম্পাউন্ডে। পোলারাইজেশন কোথায় হয়, আয়নিক কম্পাউন্ডে। তাহলে পোলারাইজেশন ইজ আ ফেনোমেনা অফ আয়নিক কম্পাউন্ড, এটা একটা নোট, এটা একটা নোট যে পোলারাইজেশন হচ্ছে আয়নিক কম্পাউন্ডের একটা ফেনোমেনা। এটা যেমন একটা নোট, আরেকটা ভাইস ভার্সা নোট যে পোলার আয়নিক কম্পাউন্ডের যে কোনো ক্যারেক্টার, আয়নিক কম্পাউন্ডের যে কোনো ক্যারেক্টার, কোন আয়নিক কম্পাউন্ড নিয়ে যদি কোনো ক্যারেক্টার বেস কোশ্চেন করে, তোমরা 100% শিওর থাকবা দিস ইজ রিলেভেন্ট উইথ পোলারাইজেশন, দিস ইজ রিলেভেন্ট উইথ পোলারাইজেশন। অর্থাৎ এটাকে পোলারাইজেশন দিয়ে এক্সপ্লেন করতে হবে, নাথিং এলস। পোলারাইজেশন আয়নিক কম্পাউন্ড, মনে করবা এই দুইটা হচ্ছে গিয়ে তোমার কমপ্লিমেন্টারি। অর্থাৎ আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টার নিয়ে কথা বললেই মনে করবা পোলারাইজেশন নিয়ে কথা বলতে হবে। তো আয়নিক কম্পাউন্ডের ক্যারেক্টার ডেসক্রাইব করতে গেলে, এক্সপ্লেন করতে গেলে তোমাকে পোলারাইজেশনের হেল্প নিতে হবে ইন্টারমিডিয়েট স্টাডিতে অ্যাটলিস্ট। তো রিমেম্বার দিস। তাহলে এই সেই পোলারাইজেশনটা কি সেটাই আমরা বুঝবার চেষ্টা করতেছি। তো আমরা সেটা বাই দিস টাইম যতটুকু উই কুড আন্ডারস্ট্যান্ড, আর সেটা হচ্ছে যে আমরা বুঝতেছি যে আয়নিক কম্পাউন্ড কিভাবে ফর্ম করে। ফার্স্ট অফ অল আয়নিক কম্পাউন্ড ফর্ম করে কিভাবে, যে আয়নিক কম্পাউন্ড যখন ফর্ম করে তখন একটা ক্যাটায়ন হয়, একটা অ্যানায়ন হয়, ক্যাটায়ন অ্যানায়ন মিলে একটা আয়নিক কম্পাউন্ড ফর্ম করে। কিন্তু ক্যাটায়ন যখন অ্যানায়নের কাছে যায় তখন কি হয়ে যায়, ক্যাটায়ন যখন অ্যানায়নের কাছে যায় তখন চায় যে অ্যানায়ন থেকে ইলেকট্রন নিজের দিকে চলে আসুক, কিন্তু অ্যানায়নের নিউক্লিয়াস এটাকে আবার কি ছাড়তে চাইবে না। তার মানে ক্যাটায়নের নিউক্লিয়াস চায় যে ইলেকট্রন চলে আসুক তার দিকে, অ্যানায়নের নিউক্লিয়াস কয় না আমার দিকেই থাকবে। তো এই যে দুইটা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ওভার ইলেকট্রন, এই দুইটা অ্যাট্রাকশনের কারণে কিছুটা হলেও অ্যানায়ন থেকে ইলেকট্রন কিছু হলেও কি হবে, কার দিকে সরে আসবে, ক্যাটায়নের দিকে সরে আসবে, কিছু হলেও সরে আসবে। এই সরে আসাটা কারণে কি হবে, অ্যানায়নের এই দেখো কি অ্যানায়ন কি হয়ে গেছে, অর্থাৎ অ্যানায়নের ডিস্টরশন হয়, অ্যানায়নের ডিফরমেশন হয়। এই অ্যানায়নের ডিস্টরশন আর ডিফরমেশনের ব্যাপারটাই হলো পোলারাইজেশন। এই জন্য পোলারাইজেশন কি, ডিস্টরশন অফ অ্যানায়ন বাই, এই হচ্ছে
পোলারাইজেশন। আর মিউট হয়ে গেছিলেন লাস্টের দিকে। না ওই যে একটু একটা কল করতেছে, কোন স্টুপিড 3 বার 4 বার কল করতেছে, বুঝতেছে একটা ছেলে বদমাস ডিশের বিল, তুই কল দিচ্ছিস, দেখ যে আমি ধরতেছি না, তারপরে কন্টিনিউস দিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এবার উই কুড আন্ডারস্ট্যান্ড যে পোলারাইজেশন কি, উই কুড আন্ডারস্ট্যান্ড যে পোলারাইজেশন কি। এখন কি জানতে হবে যে পোলারাইজেশন কখন বেশি কখন কম, কার বেশি কার কম, পোলারাইজেশন কখন বেশি কখন কম, কিংবা কার বেশি কার কম, এই তো জানতে চাওয়া এখন। যে পোলারাইজেশন অথবা পোলারাইজেশন কি কখন ইনক্রিজ হয় কখন ডিক্রিজ হয়, কেন ইনক্রিজ হয় কেন ডিক্রিজ হয়, ফ্যাক্টর গুলো, রাইট না, ফ্যাক্টর গুলো। সো আসো, দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পোলারাইজেশন ইনক্রিজ অর ডিক্রিজ। এটা এক্সপ্লেন করতে হলে তোমার হেল্প নিতে হবে ফাজান্স রুল। ফাজান্স রুল, ওকে, তো ফাজান্স রুল রিমেম্বার। তাহলে পোলারাইজেশন increase or decrease, which order it is increased, which order it is decreased, why it is increased, why it is decreased, when it is increased, when it is decreased, it can explain by Fazan's rule. It can explain by Fazan's rule. তুমি কি দিয়ে এক্সপ্লেইন করতে পারবা? Fazan's rule দিয়ে। Fazan's rule দিয়ে you can explain whether polarization increase or decrease. So Fazan's rule, তো Fazan's rule যেটা সেটা হচ্ছে যে এরকম যে polarization increase, polarization increases, polarization increases, তাহলে ডিক্রিজের সময় কি হবে সেটা তো উই ক্যান আন্ডারস্ট্যান্ড না। পোলারাইজেশন ইনক্রিজ হবে যদি অপশন 1 লেস সাইজ অফ ক্যাটায়ন, লেস সাইজ অফ ক্যাটায়ন, লেস সাইজ অফ ক্যাটায়ন, তার মানে কি, তার মানে হচ্ছে যে যেটা লেস, যেটা লেস, লেস সাইজ অফ ক্যাটায়ন মানে কার লেস, যে ক্যাটায়নের সাইজ যত লেস পোলারাইজেশন তত মোর হবে। লেস সাইজ অফ ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন যত স্মল হবে পোলারাইজেশন তত মোর হবে। ক্যাটায়নটা কি ইমাজিন করো, লেফটে যেটা ছিল, ক্যাটায়ন যত স্মল হবে, তার আরেকটা ওয়ার্ড বলি, সেটা হলো পোলারাইজিবিলিটি। ওয়ার্ডটা কি, পোলারাইজিবিলিটি, অর্থাৎ পোলারাইজ করার ক্ষমতা, পোলারাইজিবিলিটি। ক্যাটায়নের হয় পোলারাইজিবিলিটি, ক্যাটায়নের হচ্ছে পোলারাইজিবিলিটি, অর্থাৎ কোন ক্যাটায়নের পোলারাইজিবিলিটি মোর, হুইচ ক্যাটায়ন হ্যাজ মোর পোলারাইজিবিলিটি, যে কে বেশি পোলারাইজ করতে পারে, সেটা হচ্ছে লেস সাইজ অফ ক্যাটায়ন। ক্যাটায়ন যত স্মল হবে ওটার পোলারাইজিবিলিটি তত মোর, দ্যাট মিন্স ওটা অ্যানায়নকে তত বেশি পোলারাইজ করতে পারবে। কেন, এটা তোমাকে অ্যান্সার করতে বলবে না কখনো। তুমি এই অ্যান্সারের ফেস করবা না যে ক্যাটায়ন স্মল হলে কেন পোলারাইজেশনটা বেশি হবে। তোমাকে ফেস করতে হবে এইটুকুই যে পোলারাইজেশন তুমি যার বলতেছো যে পোলারাইজেশন বেশি কেন বলতেছো, তখন তুমি বলবা যে অ্যাকর্ডিং টু ফাজান্স রুল উই নো দ্য লেস সাইজ অফ ক্যাটায়ন। বুঝো না এই কথাটা, যে ফাজানের উপর দিয়ে চালাই দিবা, বাজানে যা বুঝাই দিছে তাই। সো দ্যাট লেস সাইজ অফ ক্যাটায়ন, সেটা হয়তো নিজের মধ্যে বুঝার জন্য হয়তো জানতে পারো যে কেন, কারণ লেস সাইজ অফ ক্যাটায়ন মানে ক্যাটায়ন যত স্মল হবে ক্যাটায়নের নিউক্লিয়াস থেকে অ্যানায়নের ইলেকট্রনিক ডিসটেন্স তত কমে যাবে। ক্যাটায়ন যত স্মল হবে ক্যাটায়নের নিউক্লিয়াসের থেকে অ্যানায়নের ইলেকট্রনিক ডিসটেন্স কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রনের তত কাছে যেতে পারবে, এই কারণে বেশি করে ইলেকট্রন টানতে পারবে এরকমটা আর কি। হ্যাঁ, তাহলে লেস সাইজ অফ ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন যত স্মল হবে পোলারাইজেশন তত মোর হবে, ক্যাটায়ন যত স্মল হবে তোমার পোলারাইজেশন তত মোর হবে। ফর এক্সাম্পল লিথিয়াম ক্লোরাইড,
স্যার মাঝে মাঝে আপনার নেটওয়ার্কটা একটু অনেক না লো না, হয়ে যাচ্ছে। বুঝতে পারছি আমি তো ছেলেটারে কি বলবো আসলে, এই, তোমাদের সাথে আবার ডিসকানেক্ট হয়ে যাবো ওর সাথে আমি কথা বলতে গেলে। ব্লক করে দেন স্যার নাম্বার। স্যার এয়ারপ্লেন মোড অন করে কিছুক্ষণ ওয়াইফাই চালায় আবার ক্লাসের পর অন করে আর দেন। আমি ওইটাই বলতে লাগছি, ব্লক করে দেন কিছুক্ষণের জন্য। দেখিস, মানে এত কিছু করবো কখন, মোবাইলে বড় সময় নেই, কাটতে এক সেকেন্ড সময় লাগে, ওইটুকুই করি। আর দেখি আর বদমাস, দাঁড়াও ক্লাসটা শেষ হলে ওরে ব্যাক করে দেখো, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এন্ড সিজিয়াম ক্লোরাইড। মাঝখানে একটা মিস করছি, রুবিডিয়াম ক্লোরাইড, অত পপুলার না। লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এন্ড সিজিয়াম ক্লোরাইড, এদের অর্ডার অফ পোলারাইজেশন কি? এদের অর্ডার অফ পোলারাইজেশন কি? ওকে, তো আরেকটা ব্যাপার একটু বলে রাখি, তুমি ফার্স্টে নোটিস করবা যে এখানে কোনটা ফ্যাক্টর, ক্যাটায়ন ফ্যাক্টর না অ্যানায়ন ফ্যাক্টর। এটা নোটিস করতে হবে যে ক্যাটায়ন ফ্যাক্টর নাকি অ্যানায়ন ফ্যাক্টর। এখানে ক্যাটায়ন ফ্যাক্টর, কারণ অ্যানায়ন তো সব জায়গায় একই আছে, ক্লোরিন 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 ক্লোরিন। তার মানে এখানে যদি পোলারাইজেশন ইনক্রিজ ডিক্রিজ হয়, সেটার কারণ তার ক্লোরিন না, এখানে কারণ হচ্ছে লিথিয়াম কতটা পারে, সোডিয়াম কতটা পারে, পটাশিয়াম কতটা বা সিজিয়াম কতটা, সিজিয়াম কতটা, এটা বুঝায়। হ্যাঁ, তাহলে এখন আমরা কি জেনে আসছি যে ক্যাটায়ন যত স্মল পোলারাইজেশন তত মোর, ক্যাটায়ন যত স্মল পোলারাইজেশন তত মোর, রাইট স্যার? তাহলে দিস ইজ দ্য অর্ডার অফ পোলারাইজেশন, দিস ইজ দ্য অর্ডার অফ পোলারাইজেশন। ওকে, সো লেফট সাইড অফ ক্যাটায়ন, মানে ক্যাটায়ন যত স্মল হবে পোলারাইজেশন তত মোর হবে, তাহলে এটাতে পোলারাইজেশন হাইয়েস্ট আর এটাতে পোলারাইজেশন কি লোয়েস্ট। ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, বলো কোনটা কারেক্ট? বলো। হুম, আচ্ছা, তো শুনতে পাচ্ছ না? যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো এটার অ্যান্সার কি, যে হুইচ ওয়ান ইজ মোস্ট আয়োনিক অফ দ্য ফলোইং? স্যার এ নাকি স্যার এ? দেখো, তোমাদেরকে কি কনসেপ্ট স্যার দিলাম, ডি স্যার ডি বললাম হওয়ার কথা। যে ডি হবে স্যার। হওয়ার কথা না? যাই হোক, তোমরা ভাগ্য ভালো আগে অ্যান্সারটা করতে পারছো, নয়তো ছাড়ি খেয়ে। বললাম যে লেস, যত বেশি পোলারাইজেশন তত বেশি কোভালেন্ট, মোর পোলারাইজেশন মোর কোভালেন্ট, মোর পোলারাইজেশন মোর কোভালেন্ট। লেফট সাইজ অফ ক্যাটায়নের সাথে সাথে, তার মানে কি, ক্যাটায়ন যার যেই ক্যাটায়ন লিস্ট সাইজ ওটার পোলারাইজেশন হাইয়েস্ট, যেটাতে মোর পোলারাইজেশন সেটা মোর কোভালেন্ট। তাহলে মোর কোভালেন্ট, লেস কোভালেন্ট, লেস কোভালেন্ট, লিস্ট কোভালেন্ট। তাহলে লিস্ট আয়নিক, মোর আয়নিক, মোর আয়নিক, মোস্ট আয়নিক, বিষয়টা এরকম না? তাহলে সিজিয়াম ক্লোরাইড ইজ মোস্ট আয়নিক ওভার হেয়ার, সিজিয়াম ক্লোরাইড।
ওকে, তো আমি মনে করি যে তোমরা নিজেরাই ক্ল্যারিফাই করতে পারছো, দিস ইজ গুড। তাহলে ক্যাটায়ন যত স্মল হয় পোলারাইজেশন তত বেশি, কিন্তু পোলারাইজেশন বেশি মানে তো মোর কোভালেন্ট। বাট আই আস্ক ইউ হুইচ ওয়ান ইজ মোর আয়নিক অর মোস্ট আয়নিক। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সিজিয়াম ক্লোরাইড। তো ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে লেস সাইজ অফ ক্যাটায়ন অর স্মলার সাইজ অফ ক্যাটায়ন। সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে লার্জ সাইজ অফ অ্যানায়ন। তার মানে অ্যানায়ন যত লার্জ হবে, লার্জ সাইজ অফ অ্যানায়ন, দ্যাট মিনস অ্যানায়ন যত লার্জ হবে, তার মানে ক্যাটায়ন যত স্মল হবে সেটা তত বেশি পোলারাইজ করতে পারবে, আর অ্যানায়ন যত লার্জ হবে সে তত বেশি পোলারাইজ হবে। কারণ অ্যানায়ন কি হয়, অ্যানায়নের ব্যাপারটা হচ্ছে অ্যানায়ন পোলারাইজ হয় আর ক্যাটায়ন পোলারাইজ করে। ব্যাপারটা এমন না যে ক্যাটায়ন পোলারাইজ করে আর অ্যানায়ন পোলারাইজ হয়। তাহলে অ্যানায়ন যত বিগ থেকে বিগার হবে, অ্যানায়ন যত লার্জ হবে তার পোলারাইজেশন তত বেশি হবে। কারণটা কি, অ্যানায়ন যত লার্জ হবে তার নিউক্লিয়াস তো তখন দূরে সরে যাবে, যে টেনে রাখতো। তাহলে লার্জ সাইজ অফ অ্যানায়ন। ফর এক্সাম্পল সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। তো এখানে সেম ক্যাটায়ন, so cation is not factor over here, ফ্যাক্টর হচ্ছে অ্যানায়ন। অ্যানায়নের মধ্যে আবার ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এটা চার্জ তো ইকুয়াল। তাহলে কিছু ডিফারেন্স সাইজে, ক্লোরাইড থেকে ব্রোমাইড থেকে আয়োডাইড, সাইজ কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তারপরে সাইজ ইনক্রিজের সাথে সাথে এবার পোলারাইজেশন কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তার মানে অ্যানায়নের সাইজ যত ইনক্রিজ হয় পোলারাইজেশন তত ইনক্রিজ হয়, অ্যানায়নের সাইজ যত ইনক্রিজ হয় পোলারাইজেশন তত ইনক্রিজ হয়। অ্যানায়নের সাইজ ইনক্রিজের সাথে সাথে পোলারাইজেশন ইনক্রিজ হচ্ছে। ওকে, তাহলে ক্যাটায়নের সাইজ যত স্মল হয় অ্যানায়নের সাইজ যত বিগ হয়। তাহলে এই দুইটার মধ্যে কোনটাতে বেশি পোলারাইজেশন, এটাতে। এই দুইটার মধ্যে কোনটাতে বেশি পোলারাইজেশন, এটাতে। এটার থেকে এটাতে বেশি। তার মানে ওই সাইড যত রাইটে যাচ্ছে তত কোভালেন্ট, ওকে, তো এই আন্ডারস্ট্যান্ডিং থেকে দেখো এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারো কিনা। হুইচ ওয়ান ইজ ওয়াটার সলিউবল? অপশন এ সিলভার ক্লোরাইড, অপশন বি সিলভার ক্লোরাইড, অপশন সি সিলভার ব্রোমাইড, এন্ড অপশন ডি সিলভার আয়োডাইড। চলো, সো সিলভার Which one is আয়োডাইড water soluble? হবে। বাকিরা সাফিন, জাভেদ, আবির, অর্পিতা, সব নাম নিচ্ছে আমি, বলো। হুসিন থেকে শুরু করে সবাই অল টুগেদার বলো কি হবে অ্যান্সার। হুইচ ওয়ান ইজ ওয়াটার সলিউবল? স্যার ডি হবে স্যার। Which one is water soluble? Which one is water soluble? বলো তাসফিয়া, স্যার ও দুই এই তাসফিয়া, আনিকেও তো সম্ভাবনা তাসফিয়া। আছে। এ হওয়ার সিলভার সম্ভাবনা কি, এই ক্লোরাইড। আনসার। হ্যাঁ ঠিক আছে। এ সম্ভাবনা কি, এই আনসার। সিলভার ক্লোরাইড না ডিজলভ স্যার হয় পোলার ওয়াটারে। মলিকিউলস গুলো হচ্ছে ওয়াটার মলিকিউল গুলোকে অ্যাট্রাক্ট করে এই জন্য। স্যার এই যে অত বুঝি পোলারাইজেশন না। বেশি হলে না, ওয়াটার আমি সলিউবল। আমাকে অ্যান্সার করো। ওয়াটার সলিউবল হলে পরে সেটা আয়নিক হওয়া উচিত না কোভালেন্ট হওয়া উচিত? আয়নিক হওয়া। ওয়াটার সলিউবল হলে পরে ওটার চান্স কি হওয়ার? স্যার কোভালেন্ট। আয়নিক। আবার বলো কোভালেন্ট। ওয়াটার সলিউবল, আয়োনিক স্যার। স্যার আয়নিক। যেটা ওয়াটার সলিউবল, একটা
সাবস্টেন্স যদি ওয়াটার সলিউবল হয় তাহলে সেটা কোন ক্যারেক্টারে? আয়নিক ক্যারেক্টার না? হ্যাঁ Water একটা soluble মেটাল কি একটা নন character? মেটাল থাকে। ওরে বাবা, এত কিছু বোঝার দরকার নাই। Yes, ওয়াটার sir. সলিউবল তো আয়নিক ক্যারেক্টার। আয়নিক ওয়াটার সলিউবল হচ্ছে আয়নিক ক্যারেক্টার, ওয়াটার সলিউবল আয়নিক ক্যারেক্টার, ওয়াটার সলিউবল আয়নিক ক্যারেক্টার। তাহলে এখানে ওয়াটার সলিউবল বলা হচ্ছে, তার মানে যার মধ্যে আয়নিক ক্যারেক্টার এখনো আছে, লস করে নাই। তার মানে মোর পোলারাইজেশন মোর কোভালেন্ট, মোর পোলারাইজেশন মোর কোভালেন্ট। তার মানে আয়নিক থেকে আস্তে আস্তে কি হচ্ছে? টুয়ার্ডস কোভালেন্ট। আয়নিক থেকে টুয়ার্ডস কোভালেন্ট যাচ্ছে না তারা? তার মানে এই লিস্টে সবচেয়ে আয়নিক কে? সিলভার ফ্লোরাইড। সবচেয়ে বেশি আয়নিক কে? সিলভার ফ্লোরাইড। কারণ তার ডেভিয়েশন সবচেয়ে কম হয়েছে, পোলারাইজেশন কম হয়েছে, তো এটা সবচেয়ে বেশি আয়নিক। তো সবচেয়ে বেশি আয়নিক, তো ওয়াটার সলিউবল এখানে বলা হচ্ছে যে একটাই ওয়াটার সলিউবল, তাহলে সেই একটা কার হওয়া উচিত? সিলভার ফ্লোরাইডের। এই চারটার মধ্যে একটাই ওয়াটার সলিউবল, সেটা যদি এমন হয় যে চারটার মধ্যে একটাই ওয়াটার সলিউবল হতে পারবে বা একটাই ওয়াটার সলিউবল, সেই অপশনটা কার জন্য আমরা কারেক্ট মনে করব? সিলভার ফ্লোরাইডের জন্য। কারণ সিলভার ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে আয়নিক এখানে। তাহলে ওয়াটার সলিউবল যদি কেউ হয়ে থাকে তাহলে সেই হবে। আর ওরা তো কোভালেন্ট কোভালেন্ট কোভালেন্ট, তারপরে তারা তাদের সলিবিলিটি লস করছে, মানে তাদের আয়নিক ক্যারেক্টার ফুললি লস করছে, তারা ইনসলিউবল ইন ওয়াটার। আর আমি যদি বলতাম যে হাইয়েস্ট সলিউবল, তাহলে কিন্তু সিলভার ফ্লোরাইড আনসার হইতো। যদি বলতাম হাইয়েস্ট সলিউবল, তাহলেও সিলভার ফ্লোরাইড আনসার হইতো। কিন্তু আমি জানি যে বাকি তিনটে ইনসলিউবল, এই জন্য আমি এই কোশ্চেনটা এইভাবে করতে পারছি যে কোনটা ওয়াটার সলিউবল। তাহলে ইউ শুড মানে আনসার যে কোনটা এখানে আয়নিক হওয়ার চান্স বেশি, হুইচ ক্যান বি আয়নিক, মানে কোনটার আয়নিক হওয়ার চান্স বেশি, তাকেই খুঁজবো আমরা। কোনটা আয়নিক আর কোনটা মোর আয়নিক, ঠিক না? আর যদি বলতাম কোনটা লিস্ট সলিউবল অথবা কোনটা ইনসলিউবল, কেন বলতে পারবো না জানো? কারণ এই তিনটাই ইনসলিউবল, যার কারণে আমি বলছি সলিউবল। আর আমি যদি ইনসলিউবল বলতাম তাহলে অন্যভাবে বলতাম লিস্ট সলিউবল, তাহলে হতো সিলভার আয়োডাইড আনসার হতো। তাইলে এই হচ্ছে গিয়ে লার্জ সাইজ অফ অ্যানায়ন। Factor 3. Higher charge of both cation and anion. Higher charge of both cation and anion. তাহলে ফার্স্ট ফ্যাক্টর লেস সাইজ অফ ক্যাটায়ন, সেকেন্ড ফ্যাক্টর লার্জ সাইজ অফ অ্যানায়ন। সাইজের ব্যাপারে ক্যাটায়ন স্মল অ্যানায়ন লার্জ, সাইজ ফ্যাক্টরে ক্যাটায়ন স্মল অ্যানায়ন লার্জ। কিন্তু যখন চার্জ ফ্যাক্টর, তখন ক্যাটায়ন কি আর অ্যানায়ন কি, চার্জ বেশি হলেই পোলারাইজেশন বেশি হবে। অর্থাৎ পজিটিভ চার্জ মোর হোক আর নেগেটিভ চার্জ মোর হোক, পোলারাইজেশন কি হবে? বাড়বে। কেন জানো? কারণ তুমি বলো যে একটা +1, একটা +2, একটা +3 ক্যাটায়ন, +1 +2 +3 ক্যাটায়ন, তো কোন ক্যাটায়নের পোলারাইজেবিলিটি বেশি হবে, মানে কে বেশি পোলারাইজ করতে পারবে? যে +3। আবার একটা -1 -2 -3, এখন বললাম যে কে বেশি পোলারাইজ হবে, মানে কার ডেভিয়েশন হওয়ার চান্স বেশি, তুমি বলবো -3, চার্জ তার যেহেতু ইলেকট্রন ডেনসিটি বেশি, তাহলে কি হলো? চার্জ যে দিক থেকেই বাড়বে পোলারাইজেশন বাড়বে। তাহলে চার্জ ফ্যাক্টর মনে রাখা ইজি। ক্যাটায়নের চার্জ বাড়লেও পোলারাইজেশন ইনক্রিজ হবে, অ্যানায়নের চার্জ ইনক্রিজ হলেও পোলারাইজেশন ইনক্রিজ হবে। ওকে, তো আসো ফর এন এক্সাম্পল, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে এটা এক্সপ্লেইন করতেছি। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড। anion same, cation factor, anion same but cation factor। তো ক্যাটায়নের মধ্যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের যেই সাইজে যেইটুক ডিফার করে ওইটুক দিয়ে কিছু একটা যায় আসে না। সোডিয়াম হ্যাজ 10 ইলেকট্রন, ম্যাগনেসিয়াম হ্যাজ 10 ইলেকট্রন, অ্যালুমিনিয়াম হ্যাজ 10 ইলেকট্রন। তখন যতটুকু সাইজ ভ্যারি করে ওটা দিয়ে তেমন কিছু যায় আসে না। রেদার এটা +1
এটা +2 আর এটা +3 সেটা বেশি ইফেক্টিভ। +1 ক্যাটায়ন +3 ক্যাটায়ন +2 ক্যাটায়ন এন্ড 3 ক্যাটায়ন, তার মানে ক্যাটায়নের চার্জ যত বাড়বে পোলারাইজেশনও বাড়বে। তাহলে এটা পোলারাইজেশন অর্ডার কি হবে? তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পোলারাইজেশনটা হচ্ছে কি মোর, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে অ্যালুমিনিয়ামের পোলারাইজেশনটা মোর। তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পোলারাইজেশন কি হবে? বেশি হবে। ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পোলারাইজেশন আরো মোর হবে। তাহলে তোমাকে যদি আস্ক করা হয় যে এদের ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট কি হবে, ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট অফ দিস কম্পাউন্ড, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড কে মেল্টিং পয়েন্ট অর্ডারে অ্যারেঞ্জ করো, মেল্টিং পয়েন্টের অর্ডারে অ্যারেঞ্জ করো। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড মেল্টিং পয়েন্টের অর্ডার কি হবে? টেল মি। কি হবে অর্ডার অফ মেল্টিং পয়েন্ট? রিভার্সটা হওয়ার কথা, LCl3 বেশি। রিভার্সটা হওয়ার কথা, Yes, sir. রিভার্সটা হওয়ার কথা। পোলারাইজেশনের রিভার্স হবে না মেল্টিং পয়েন্ট, পোলারাইজেশনের রিভার্স হবে মেল্টিং পয়েন্ট, কারণ মেল্টিং পয়েন্ট মোর কার? আয়নিকের। তাহলে পোলারাইজেশনের রিভার্স হচ্ছে আয়নিক, পোলারাইজেশনের রিভার্স আয়নিক, আর পোলারাইজেশনের ফরে হচ্ছে কোভালেন্ট, পোলারাইজেশনের ফরে হচ্ছে কোভালেন্ট, আর পোলারাইজেশনের অ্যান্টিতে হচ্ছে আয়নিক। তাহলে এটা যদি পোলারাইজেশন হয় তাহলে এর অপোজিটটা হবে হলো দেয়ার ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট। সোডিয়াম ক্লোরাইড মেল্টিং পয়েন্ট হাইয়েস্ট বিকজ ইট ইজ মোস্ট আয়নিক, followed by then magnesium chloride polarization more covalent, aluminum chloride polarization more covalent. and কেন polarization বেশি সেটা তো বলতেই পারবা। এটা এসছে 2019 এ, এটাই এসছে 2019 এ। সেম ছিল কি জানো? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, সেমে। আর বলছে যে তাদের হ্যালাইডের মেল্টিং পয়েন্টের অর্ডার কি হবে, এক্সপ্লেইন করো, অ্যানালাইজ করো। আচ্ছা স্যার, if the electronic configuration of cation is n square np6 and nd10, then compared to n square np6 the polarization of anion will be more. এটা মানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, ওই পয়েন্টে যাইনি তো আমি এখনো, ওটা 4th পয়েন্ট, আমি এখন 3rd পয়েন্টে আছি। হ্যাঁ, তো দেখো, তো ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্টটা হচ্ছে এটা। ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট যদি এক্সপ্লেন করতে বলে তাহলে দিস ইজ দ্য ট্রেন্ড। আন্ডারস্টুড? আচ্ছা, দেন নাম্বার 4, ফার্স্ট লেস সাইজ অফ ক্যাটায়ন, সেকেন্ড লার্জ সাইজ অফ অ্যানায়ন, থার্ড ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের চার্জ দিয়ে আসলে কোশ্চেন খুব একটা হয় না, না ক্যাটায়নের চার্জ দিয়ে কোশ্চেন হয়, এই জন্য অ্যানায়নের চার্জ দিয়ে দেখালাম না, ওটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো এবার আসো যে তোমার হচ্ছে 4 নম্বর ফ্যাক্টর যেটা, সেটা হলো df orbitals in the valence shell of cation. df orbitals in the valence shell of cation, অর্থাৎ কোন ক্যাটায়নের ভ্যালেন্স শেলে যদি ডি এ অরবিটাল প্রেজেন্ট থাকে অথবা এফ অরবিটাল প্রেজেন্ট থাকে তাহলে পোলারাইজেশন বেশি হবে, তাহলে পোলারাইজেশন হবে মোর। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি ব্যাপারটা হলো যে এক্ষেত্রে এই 4 নম্বর ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে কি বলতেছে যে ক্যাটায়নের ভ্যালেন্স শেলে যদি ডি অরবিটাল অর এফ অরবিটাল প্রেজেন্ট থাকে তাহলে পোলারাইজেশন মোর হবে, তাহলে পোলারাইজেশন মোর হবে। This is one thing. And another thing, remember, আর তা হলো এরকম যে যদি দেখো যে 4 নম্বর ফ্যাক্টর অ্যাপ্লিকেবল তাহলে ফ্যাক্টর 1 2 3 অ্যাপ্লাই করা যাবে না। যদি দেখো যে 4 নম্বর ফ্যাক্টর অ্যাপ্লিকেবল তাহলে ফ্যাক্টর 1 2 3 অ্যাপ্লাই করা যাবে না। অ্যাপারেন্টলি মনে হবে যে ফ্যাক্টর 1 কাজ করবে, অ্যাপারেন্টলি মনে হবে ফ্যাক্টর 2 3 কাজ করবে, না অ্যাপ্লাই করা যাবে না। সো মানে কি 3 তাহলে অ্যাপ্লিকেবল হলে কি 1 ও করতে পারবো না?
না 1 2 3 তো ইন্ডিভিজুয়াল, ও আচ্ছা। কিন্তু যদি 4 নম্বরটা অ্যাপ্লিকেবল হয়, 4 মানে 4 যদি অ্যাপ্লিকেবল হয়, আমি বলতেছি এইটা যে যদি দেখো যে ডি অরবিটাল আছে আর নাই এরকম একটা কম্পারিজনের মধ্যে আছে, তাইলে তুমি চার্জের দিকে তাকাবা না, তুমি সেখানে ক্যাটায়নের অ্যানায়নের সাইজের দিকে তাকাবা না। বুঝছো কথাটা? ওরকমটা আর কি বলতেছি। তাহলে ডি এফ অরবিটালস ইন দ্য ভ্যালেন্স শেল অফ ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নের ভ্যালেন্স শেলে যদি ডি অরবিটাল আর এফ অরবিটাল থাকে তাহলে পোলারাইজেশন ওই ক্যাটায়ন বেশি করতে পারে, ওই ক্যাটায়ন তত বেশি অ্যাট্রাকশন কাজ করতেছে টুয়ার্ডস অ্যানায়ন। ওকে, এইটাই না, এই ফ্যাক্টরটাই অনেকে অন্যভাবে দেখায়, মানে এইভাবেও দেখায়, এটা ইজি ফরমেশন, মানে ইজিলি এটা বোঝানো গেছে, এটাকে, কিন্তু এইটা আবার অন্যভাবে দেখানো হয়। সেটা হচ্ছে যে যাদের ভ্যালেন্স শেলে NH2 NP6 ND10 NH2 NP6 ND10 তার মানে হচ্ছে 18 ইলেকট্রন, 18 ইলেকট্রন ভ্যালেন্স শেল যাদের, যে ক্যাটায়নের তার পোলারাইজেবিলিটি হায়ার দেন যে ক্যাটায়ন NH2 NP6 অর্থাৎ 8 ইলেকট্রন। তাহলে 18 ইলেকট্রন কন্টেইনিং ভ্যালেন্স শেল আর 8 ইলেকট্রন কন্টেইনিং ভ্যালেন্স শেল অফ ক্যাটায়ন, দেখা যাবে যে 18 ইলেকট্রন কন্টেইনিং ভ্যালেন্স শেলের পোলারাইজেবিলিটি মোর, 18 ইলেকট্রন কন্টেইনিং ভ্যালেন্স শেলের পোলারাইজেবিলিটি মোর। তাহলে কি দাঁড়ালো, ওই যে ডি ফ্যাক্টর চলে আসছে না এটার মধ্যে, ডি ফ্যাক্টর চলে আসছে তো না, এফ দিয়ে যেহেতু আমরা এক্সাম্পল দিব না সেই জন্য হয়তো এখানে এফটা নিয়ে আসলাম না। তাহলে এইরকম ভ্যালেন্স শেল যেই অ্যাটমে থাকবে, ক্যাটায়নে থাকবে, সেই ক্যাটায়ন বেশি পোলারাইজ করবে দেন ওটা। এই জন্য এটা ডি ফ্যাক্টর দিয়ে মানে এইভাবেও এক্সপ্লেন করা যায়, আবার সহজ করে বললে ডি ফ্যাক্টর দিয়ে বলা যায়। আর ডি ফ্যাক্টর দিয়ে কেন বলি কেউ সেটাও বলে দিচ্ছি। কারণটা হচ্ছে যে এমন না যে এটাই থাকতে হবে, মনে করো এমন যে NH2 NP6 এর পরে ND6 আছে, তাহলেও কিন্তু পোলারাইজেশন হায়ার দেন ওটার হায়ার হবে, তাও কিন্তু পোলারাইজেশন কি হবে, ওটার চেয়ে হায়ার হবে, অর্থাৎ D6 তারপরেও কিন্তু হায়ার হবে। তার মানে হচ্ছে যে D10 হচ্ছে তাদের জন্য স্ট্যান্ডার্ড। এখন যত D10 এর D1 থেকে 10 পর্যন্ত হলে পরেই কি হবে, পোলারাইজেশনটা তত বেশি হবে, মানে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এইটার যত কাছে যাবে বা এইটা থাকলে তত বেশি পোলারাইজেশন হবে। এই জন্য আমরা একটু সিম্পল করে দিচ্ছি যে ডি অরবিটাল থাকলেই হয়। তো এই রকম এই ফ্যাক্টরটা মানে অ্যাপ্লাই করার সুযোগ কোথায় হবে, স্কোপটা কই সেটা দেখো। যেটা হচ্ছে এরকম, which one is more ionic between copper chloride and sodium chloride? ঢাকা বোর্ড 2016 বিতে আসছে, এটা বি, ঢাকা বোর্ড 2016 এর বিতে। দিনাজপুর বোর্ড 2015 এরই আসছে, কিন্তু সেটা অন্য একটা আলোচনা পরে করবো। দেখো, which one is more ionic between copper chloride and sodium chloride? তাহলে তোমার অ্যান্সার যে সোডিয়াম ক্লোরাইড ইজ মোর আয়োনিক দেন কপার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ইজ মোর আয়োনিক দেন কপার ক্লোরাইড। এটা হচ্ছে যে আয়োনিক ট্রেন্ড, কারণ তুমি জানো যে পোলারাইজেশনের ট্রেন্ড কি, তুমি জানো যে পোলারাইজেশনের ট্রেন্ড হচ্ছে এটা, এটা মোর আয়োনিক এই জন্য না, মানে এটা এখানে কিন্তু এই কোশ্চেন অ্যান্সারের ফোকাস না, এই কোশ্চেন অ্যান্সারের ফোকাস হচ্ছে যে এটা মোর কোভালেন্ট। আনসারটা বেটার সুট টু সে যে কোনটা মোর কোভালেন্ট। তাহলে সোডিয়াম ক্লোরাইড মোর আয়োনিক, ইউ অ্যাগ্রিড উইথ দিস, কিন্তু এক্সপ্লেনেশনটা হবে কিসে,
যে কপার ক্লোরাইড মোর কোভ্যালেন্ট। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড এন্ড কপার ক্লোরাইড বিটুইন sodium chloride and copper chloride, sodium chloride is more ionic, copper chloride is less ionic because polarization is occurred more in copper chloride than sodium chloride. তারপর because according to Fazan's rule, electronic configuration of sodium cation. Sodium cation কি 1s2 2s2 2p6 3s sorry sodium cation এই পর্যন্তই। কপার আয়ন, ও এখানে কিন্তু কপার ক্লোরাইড কপার প্লাস 1 এর ক্লোরাইড, কপার কিন্তু এখানে প্লাস 1 বিকজ একটাই ক্লোরিন। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 তখন। তাহলে পোলারাইজেবিলিটি মোর কার? কপারের। পোলারাইজেবিলিটি মোর কপারের, এন্ড যেহেতু তার পোলারাইজেশন মোর তো কপার ক্লোরাইড মোর কোভ্যালেন্ট, এন্ড সোডিয়াম ক্লোরাইড পোলারাইজেশন লেস তো এটা লেস কোভ্যালেন্ট মোর আয়নিক, so you can easily explain this, this question, okay? তো এটা হচ্ছে কি ডি ফ্যাক্টর হলে পরে এরকম হয়। তো এই ডি ফ্যাক্টরটা সোডিয়াম ক্লোরাইডের সাথে কপার ক্লোরাইডের কম্পারিজন দিছে, এটাই আবার ক্রিয়েটিভি দিছে হচ্ছে গিয়া দিনাজপুর বোর্ড। সেই সময় সোডিয়াম ঠিক ছিল এক এন্ডে, আরেক সোডিয়ামের ক্লোরাইড এক এন্ডে ঠিক ছিল, মানে আরেক এন্ডে ছিল সিলভার ক্লোরাইড। তোমরা জানো যে কপারের ঠিক নিচেরটাই সিলভার, কপার প্লাস সিলভার প্লাস, কপার সিলভার হচ্ছে গিয়ে 47, কপারের নিচেই সিলভার, সিলভার হচ্ছে 47। তো সিলভারের টাইমে কি হবে 4s2 4p6 4d10, ঠিক না? তাহলে এইটা বলছিল যে সোডিয়াম ক্লোরাইড এন্ড সিলভার ক্লোরাইড। কোশ্চেনটা অবশ্য ওইটা না যে কোনটা মোর আয়নিক কোনটা লেস আয়নিক, কোশ্চেনটা বলছে যে এটা ওয়াটার সলিউবল বাট এটা না, অর্থাৎ এই দুইটার মধ্যে একটা ওয়াটার সলিউবল আরেকটা না। কোনটা ওয়াটার সলিউবল? সোডিয়াম ক্লোরাইড, বিকজ ইট ইজ আয়নিক। এটা ওয়াটারে কি ইনসলিউবল, কেন? বিকজ ইট ইজ টার্নস টু কোভ্যালেন্ট। ইট ইজ কোভ্যালেন্ট এইভাবে বলা যাবে না, আবার it is transformed to covalent and because of polarization, and সেই polarization কেন এর এত বেশি, সেটার কারণটা হচ্ছে তার ডি অরবিটাল বা তার ভ্যালেন্স শেল। তো মোর polarization more covalent so that it is insoluble, less polarization less covalent so it is more ionic so it is water soluble। তো এটার মধ্যে দিতে পারে, ওটা দিতে পারে, এছাড়া আরো অনেক স্কোপ আছে। যেমন আমি মনে করো ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে জিঙ্ক ক্লোরাইড দিতে পারি না? ক্যালসিয়ামের পিরিয়ডই তো জিঙ্ক 30 তে CD10 পাবেন আছে, তো হতেই পারে, ফ্যাক্টর মনে রাখবে। তাহলে দিস আর দ্য ফ্যাক্টর অফ পোলারাইজেশন। তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার অফ আয়নিক কম্পাউন্ডের এক্সপ্লেনেশন, পোলারাইজেশন এক্সপ্লেনেশন, ফাজার্স রুলের এক্সপ্লেনেশন, সো দ্যাট সিকিউ কোশ্চেন হতে পারে, এমসিকিউ কোশ্চেন হতে পারে। হোয়াট ইজ পোলারাইজেশন এতে খুবই আসে। এতে বিতে কোনো অনেক সময় বিতে এরকম ডাইরেক্ট কোশ্চেন হয়, ওয়াই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ কোভ্যালেন্ট, ডিরেক্ট কোশ্চেন, ওয়াই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ কোভ্যালেন্ট ইন নেচার। কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোভ্যালেন্ট নেচারের? কারণ হলো অ্যালুমিনিয়াম সি প্লাস অনেক বেশি পোলারাইজ করে, যার জন্য এটা কোভ্যালেন্ট হয়ে যায়। বিতে সিতে আসতে পারে, ডিতে আসতে পারে, এমসিকিউ তো কথাই নেই, হুইচ ওয়ান ইজ মোর সলিউবল, লেস সলিউবল, মোর আয়নিক, লেস আয়নিক, মেল্টিং পয়েন্ট হাই, মেল্টিং পয়েন্ট লো, এরকম কোশ্চেন হতে পারে আয়নিক কম্পাউন্ডের। আর আমি অ্যাট ফার্স্টই বলে দিয়েছিলাম যে এই সব কিছুর পেছনে থাকবে হচ্ছে পোলারাইজেশন, এন্ড সেইটা এক্সপ্লেন করতে হবে ফাজার্স রুল দিয়ে, ওটা এক্সপ্লেন করতে হবে ফাজার্স রুল দিয়ে, রিমেম্বার দিস। তো হলো না? তাহলে তোমরাই এগ্রি করবা যে এটা কত ইম্পর্টেন্ট একটা পার্ট হতে পারে, ঠিক না?